পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু দিয়ে খুন কোথায় হয়েছিল জানেন? উত্তরটা জানলে চমকে যাবেন। আমাদের কলকাতা শহরের হাওড়া স্টেশনে, তাও আবার আজ থেকে 91 বছর আগে। হ্যাঁ, আজ থেকে 91 বছর আগে প্রথম বায়ো ওয়েপন মার্ডার হয়েছিল এই কলকাতা শহরের বুকে। সেই খুনের পিছনে মূল অপরাধী ছিলেন একজন বাঙালি ডাক্তার, আর যিনি খুন হয়েছিলেন তিনি ছিলেন এক তরুণ ধনী জমিদার। সেই সময় আমেরিকার টাইমস ম্যাগাজিন থেকে সিঙ্গাপুরের স্ট্রেট টাইমস পত্রিকা সর্বত্র ছড়িয়ে পড়ে কলকাতা শহরের এই খুনের খবর। সারা পৃথিবী জুড়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এই ব্যাকটেরিয়া মার্ডার নিয়ে। কিন্তু কেন খুন হতে হয়েছিল সেই জমিদারকে, আর কিভাবে বা পৃথিবীর প্রথম বায়ো ওয়েপন তৈরি করেছিলেন সেই বাঙালি ডাক্তার? নমস্কার, আমি সুজয় নীল। আজ অব্দি আপনারা আমার এই চ্যানেলে অনেক মার্ডার মিস্ট্রির গল্প শুনেছেন। সেই সব গল্পে কখনো ছুরি, কখনো বন্দুক, কখনো পাথর, কখনো আবার লোহার চেনও ব্যবহার করতে দেখেছেন খুনিদের। কিন্তু একটা মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া দিয়ে কাউকে খুনের কথা শুনেছেন কখনো? হ্যাঁ, আধুনিক পৃথিবীতে এই ধরনের খুন হলে তাও না হয় বিশ্বাস করা যায়, কারণ আজ বিজ্ঞান অনেকটাই উন্নত হয়েছে। কিন্তু আজ থেকে 91 বছর আগে অর্থাৎ 1933 সালে যদি কেউ কাউকে ব্যাকটেরিয়া দিয়ে খুন করে থাকে, তাহলে তার ইম্প্যাক্ট কতটা হতে পারে সেটা বুঝতে পারছেন? বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে কখনো যদি বিশ্বযুদ্ধ লাগে, তাহলে নিউক্লিয়ার বোমা নয়, বায়ো ওয়েপন ব্যবহার করা হবে। কিন্তু পৃথিবীর প্রথম বায়ো ওয়েপন তৈরি করা সত্ত্বেও এক বাঙালি ডাক্তারের ঠাঁই হয়েছিল জেলে, আর উজাড় হয়ে গেছিল আজ তো একটা জমিদার পরিবার। ঠিক কি ঘটেছিল সেই সময়, চলুন আজ দেখে নিই সেই গল্পটাই। পাকুড় নামক জায়গাটা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের অংশ হলেও একটা সময় এটা ছিল বাংলার অংশ। আর এই পাকুড় এস্টেটে ছিল দুই জমিদার, বড় ভাই বিনয়েন্দ্র চন্দ্র পাণ্ডে এবং ছোট ভাই অমরেন্দ্র চন্দ্র পাণ্ডে। দিনটা ছিল 1933 সালের 26শে নভেম্বর। ব্যবসায়িক কাজে তার 6 দিন আগে অর্থাৎ 20শে নভেম্বর কলকাতা এসেছিল অমরেন্দ্র। কলকাতার কাজ শেষ হতেই অমরেন্দ্র সিদ্ধান্ত নিল পাকুড়ে নিজের এস্টেটে ফিরবে। কলকাতা থেকে চটজলদি পাকুড় যাওয়ার উপায় হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরা। তাই 26শে নভেম্বর নিজের বোন বনবালা, 3 বন্ধু এবং কর্মচারীদের সঙ্গে হাওড়া স্টেশনে পৌঁছলো অমরেন্দ্র। কিন্তু আচমকা সেখানে দাদা বিনয়েন্দ্রকে দেখে চমকে গেল সে। বিনয়েন্দ্র জানালো কলকাতায় হঠাৎ একটা কাজ পড়ে গেছে। দুই ভাইয়ের মধ্যে যখন কথোপকথন চলছে, ঠিক তখনই অমরেন্দ্রর গায়ে ঘষা দিয়ে হাওড়া স্টেশনের জনসমুদ্রে মিশে গেল খদ্দরের পোশাক পরা একটা ছোটখাটো চেহারার মানুষ। 20 বছর বয়সী তরুণ অমরেন্দ্র যেন হঠাৎ সূঁচ ফোটানোর মতো একটা ব্যথা অনুভব করলো। তাই সে চিৎকার করে নিজের বোন বনবালাকে বলল, এই বনো, কে যেন আমার হাতে সূঁচ ফোটালো জানিস? বনবালা দৌড়ে এসে দাদার জামাটা সরাতেই দেখলো অমরেন্দ্রর হাতে একটা খুব সূক্ষ্ম ছিদ্র হয়েছে, আর সেখান থেকেই খুব সামান্য রক্তও বেরোচ্ছে। বনবালা এবং অমরেন্দ্রর বাদবাকি বন্ধুরা তৎক্ষণাৎ অমরেন্দ্রকে নিয়ে রক্ত পরীক্ষা করাতে যেতে চাইল। কিন্তু বিনয়েন্দ্র গোটা বিষয়টা হেসে উড়িয়ে দিয়ে বলল, আরে এটা হাওড়া স্টেশন, এখানে তাড়াহুড়োর মধ্যে যেতে গিয়ে আছাড় খেয়ে লোকজনের মুখ ফেটে যায়, আরে তো সামান্য একটা ছিদ্র, অমরেন্দ্র বাচ্চা নাকি? দাদার কথা শুনে অমরেন্দ্র অপ্রস্তুতে পড়লো। তাই সে রক্ত পরীক্ষা না করিয়ে পাকুড়ের পথেই অগ্রসর হলো, কারণ তার পরের দিনই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটা জরুরি চুক্তিপত্রে সই করার কথা ছিল অমরেন্দ্রর। কিন্তু না, সেই চুক্তিপত্রে সই করা হলো না অমরেন্দ্রর, কারণ 26 তারিখ রাত থেকেই ধুম জ্বরে গা পুড়তে লাগলো তার। 29 তারিখ সেই অসুস্থ শরীর নিয়েই ডাক্তার দেখানোর জন্য কলকাতায় ফেরত আসলো অমরেন্দ্র। ডাক্তাররা সমস্ত ধরনের ওষুধ ট্রাই করলেও কিছুতেই জ্বর কমলো না। উল্টে অমরেন্দ্রর বগলের নিচটা অস্বাভাবিকভাবে ফুলে উঠলো এবং শ্বাসকষ্ট বাড়তে শুরু করলো। 3রা ডিসেম্বর রাতে অমরেন্দ্রর বডি কোমায় চলে গেল, আর 4ঠা ডিসেম্বর দুপুরের দিকে পৃথিবী ছেড়েই বিদায় নিল 20 বছরের তরতাজা জমিদার অমরেন্দ্র চন্দ্র পাণ্ডে। প্রাথমিকভাবে চিকিৎসকরা রায় দিল অমরেন্দ্রর মৃত্যুর কারণ নিউমোনিয়া। কিন্তু অমরেন্দ্রর বোন বনবালার জেদের জন্য মৃত অমরেন্দ্রর রক্ত পরীক্ষা করা হলো, আর ল্যাবরেটরি থেকে সেই রক্ত পরীক্ষার রিপোর্ট আসতেই চমকে উঠল চিকিৎসকেরা, কারণ অমরেন্দ্রর রক্তে ইয়ারসিনিয়া পেস্টিস নামক এক মারণ ব্যাকটেরিয়ার উপস্থিতি টের পাওয়া গেছিল। এই ব্যাকটেরিয়া মূলত প্লেগ রোগের ব্যাকটেরিয়া। কিন্তু অমরেন্দ্রর মৃত্যুর আগের 3 বছরে শহর কলকাতায় একজন মানুষও প্লেগ রোগে আক্রান্ত হননি। তাহলে আচমকা কিভাবে এই মারণ ব্যাকটেরিয়া এলো অমরেন্দ্রর শরীরে, আর কেনই বা আচমকা এভাবে মরতে হলো অমরেন্দ্রকে? এইবার শুনে নেব সেই গল্পটাই। ঝাড়খণ্ডের পাকুড় এস্টেটের দুই জমিদার অমরেন্দ্র চন্দ্র পাণ্ডে এবং বিনয়েন্দ্র চন্দ্র পাণ্ডে সম্পর্কে দুই সৎ ভাই। 1929 সাল নাগাদ তাদের বাবা মারা যাওয়ার পর দুই ভাইয়ের সংঘাত চরমে ওঠে। কেন এই সংঘাত সেটা বুঝতে হলে সবার প্রথমে জানতে হবে দুই ভাইয়ের চরিত্রের বিষয়ে। 30 বছর বয়সী বিনয়েন্দ্র ছিল সাংঘাতিক উচ্ছৃঙ্খল। সে 2 হাতে টাকা ওড়াতো, মদ্যপান করত,
বিভিন্ন বাইজি এবং নিষিদ্ধ পল্লীর মহিলাদের সঙ্গে নিজের বাগান বাড়িতে ফুর্তি করত। অন্যদিকে 20 বছর বয়সী অমরেন্দ্র ছিল এর সম্পূর্ণ বিপরীত। সে ছিল অত্যন্ত ভদ্র, মার্জিত এবং সজ্জন ব্যক্তি। কঠোর নৈতিক আদর্শ এবং নিয়মানুবর্তিতার মধ্যে জীবন কাটাতে ভালোবাসত অমরেন্দ্র। নিয়মিত শরীর চর্চা এবং এস্টেটের প্রজাদের সুখে দুঃখে পাশে থাকা, নেশা বলতে এই দুটোই ছিল অমরেন্দ্রর। আর সেই কারণে এই গোটা পাকুড় অঞ্চলে ভীষণ জনপ্রিয় ছিল সে। এই পাকুড় মূলত ছিল কয়লা এবং বিভিন্ন মূল্যবান পাথরের খনি সমৃদ্ধ অঞ্চল। তাই বাবা মারা যাওয়ার পরেই দুই সৎ ভাইয়ের মধ্যে উত্তরাধিকার নিয়ে লড়াই শুরু হয়। পাকুড়ের প্রজারা মূলত অমরেন্দ্রকেই জমিদার হিসেবে মানত, আর এটাই চক্ষুশূল হয়ে উঠেছিল বিনয়েন্দ্রর। ফলে একসময় দুজনের ঝামেলা এতটাই চরমে পৌঁছয় যে 1932 সাল নাগাদ দার্জিলিং বেড়াতে গিয়ে অমরেন্দ্রর নাকে নিজের চশমার ডাঁটি বসিয়ে দেয় বিনয়েন্দ্র। একটা ব্রিটিশ কাগজের রিপোর্ট অনুযায়ী সেই চশমাতেও কোনো একটা জীবাণু মেশানো ছিল, আর ওই জীবাণুর জন্যই সেই সময় ধনুষ্টঙ্কার রোগে আক্রান্ত হয়ে পড়ে অমরেন্দ্র। এই ঘটনার পর নাকি বিনয়েন্দ্র ডাক্তারদের পয়সা খাইয়ে অমরেন্দ্র ধনুষ্টঙ্কারের চিকিৎসা বন্ধ করাতে চেয়েছিল, কিন্তু কোনো ডাক্তারই সেই প্রস্তাবে রাজি হয়নি। অবশেষে সেই যাত্রায় বেঁচে ফেরে অমরেন্দ্র। তবে 1933 সালে সেই প্লেগের জীবাণুর আক্রমণ থেকে আর বাঁচতে পারেননি অমরেন্দ্র। কিন্তু বিনয়েন্দ্রকে এই জীবাণুগুলো সাপ্লাই দিত কে? ভিডিওর পরবর্তী অধ্যায়ে শুনবো সেই গল্পটাই। ডাক্তার তারানাথ ভট্টাচার্য, দ্য মেইন কালপ্রিট অব দ্য ব্যাকটেরিয়া মার্ডার। এই তারানাথ ভট্টাচার্যের সঙ্গে দারুণ সখ্য ছিল বীরেন্দ্র চন্দ্র পাণ্ডের। কলকাতায় যাতায়াতের সূত্রে এবং একসঙ্গে মদ ও মহিলা নিয়ে ফুর্তি করবার সূত্রে তারানাথ এবং বীরেন্দ্র হয়ে ওঠে হরিহর আত্মা। অমরেন্দ্র যেহেতু সৎ ভাই, তাই তারানাথকেই নিজের আসল ভাই বলে মেনে নেন বিনয়েন্দ্র। আর তারানাথও ছিল বীরেন্দ্রর ভীষণ অনুরাগী। প্রায় দিনই মদ্যপানের পর সৎ ভাই অমরেন্দ্রকে নিয়ে নিজের যাবতীয় রাগ উড়ে দিত বিনয়েন্দ্র। আর বিনয়েন্দ্রকে কষ্ট পেতে দেখে তারানাথের ভীষণ রাগ হতো অমরেন্দ্রের ওপর। তাই একদিন মদের আসরেই তারানাথ তার প্রিয় বন্ধু বিনয়েন্দ্রকে একটা অদ্ভুত প্রস্তাব দিল। তারানাথ বলল, ধরো তোমার ভাই ধনুষ্টঙ্কারে মারা গেল, তাহলে কি হবে? তারানাথের বলা এই কথাটা শুনে হঠাৎই নেশা কেটে গেল বিনয়েন্দ্রর। সে বড় বড় চোখ করে তারানাথকে বলল, হ্যাঁ, ধনুষ্টঙ্কার? অমরেন্দ্র সত্যিই মরবে? তারানাথ আর কিছু বলল না। সেদিনকার মতো সে বাড়ি ফিরে গেল। ঠিক 1 সপ্তাহ পর কাগজে মুড়ে একটা চশমা নিয়ে এলো তারানাথ, আর সেটা বিনয়েন্দ্রর হাতে দিয়ে বলল, এই চশমার ডাঁটিটা অমরেন্দ্রর শরীরে গিঁথে দিও, তাহলেই ধনুষ্টঙ্কার হয়ে মরবে জানোয়ারটা। তবে খবরদার, এটার মধ্যে থাকা জীবাণু যেন কোনোভাবে তোমার রক্তে না মেশে। তখন সালটা ছিল 1932। আর তারপর কি হয়েছিল সেটা তো আগেই বললাম। ডাক্তারদের একত্রিত চেষ্টায় অমরেন্দ্র যখন ধনুষ্টঙ্কারের আক্রমণ থেকে বেঁচে ফিরল, তখন রাগে আরো বেপরোয়া হয়ে উঠল তারানাথ। আসলে তারানাথ ছিল জিনিয়াস, কিন্তু জিনিয়াসদের এক্সপেরিমেন্ট যখন ফেল করে, তখন তারা সাফল্যের লোভে আরো পাগলাটে আচরণ করতে শুরু করে দেয়। কিন্তু তারানাথ ভট্টাচার্য প্লেগের এই বিরল জীবাণু কোথা থেকে পেল? ভিডিওর পরবর্তী অধ্যায়ে চলুন শুনে নিই সেই গল্পটাই। 1932 সালের মে মাস, মুম্বাইয়ের হাফকিন ইনস্টিটিউটের ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করলো তারানাথ। ভারতে তখন এই ইনস্টিটিউটই ছিল একমাত্র জায়গা যেখানে প্লেগ সহ নানান মারণ রোগের জীবাণুর কালচার করা হতো। কিন্তু হাফকিনের ডিরেক্টর তারানাথকে সাফ জানিয়ে দিলেন, আপনি যদি বেঙ্গলের সার্জন জেনারেলের অনুমতি আনতে পারেন, তবেই আপনাকে প্লেগের জীবাণু তৈরির রসদ সরবরাহ করা হবে। আর যদি না আনতে পারেন, তাহলে অযথা এতটা পথ আসার দরকার নেই। মুম্বাই থেকে খালি হাতেই ফিরতে হলো ডাক্তার তারানাথ ভট্টাচার্যকে। বছরখানেক পর 1933 সালে কলকাতার এক ব্রিটিশ ডাক্তারকে হাত করে তারানাথ। ডাক্তার লাম্বার্ট নামের ওই ভদ্রলোককে দিয়ে তিনি হাফকিন ইনস্টিটিউটে একটা চিঠি লেখান, যেখানে বলা হয় ডাক্তার তারানাথ ভট্টাচার্য প্লেগের ওষুধ তৈরির চেষ্টা করছেন, দয়া করে তাকে যেন কিছুদিনের জন্য হাফকিন ইনস্টিটিউটে গবেষণা করার অনুমতি দেওয়া হয়। শেষমেশ অনুমতি মেলে। সেই মতো তারানাথ আর বিনয়েন্দ্র মিলে রওনা দেয় মুম্বাইতে। কিন্তু হাফকিন ইনস্টিটিউটের চূড়ান্ত কড়া সিকিউরিটির দৌলতে সেখান থেকে কিছুতেই প্লেগের ব্যাকটেরিয়া চুরি করতে পারে না তারানাথ। এরপর তারানাথ হাফকিনের 2জন পশুরোগ চিকিৎসককে ঘুষ দিয়ে তাদের মারফত জীবাণু চুরির চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টাও শেষমেশ বিফলে যায়। তারপর বেপরোয়া হয়ে ওঠে তারানাথ। বন্ধু বিনয়েন্দ্রকে নিয়ে হাজির হয় মুম্বাইয়ের আর্থার রোডে অবস্থিত একটা সংক্রামক রোগের হাসপাতালে। বিনয়েন্দ্র নিজের প্রতিপত্তি খাটিয়ে সেখানকার কর্মকর্তাদের প্লেগের ওষুধ আবিষ্কার সংক্রান্ত সেই একই মিথ্যে কথা বলে। ফলে অবশেষে তারানাথ অনুমতি পেয়ে যায় ওই হাসপাতালের গবেষণাগারে কাজ করার। এই সময় সবাইকে বিশ্বাস জোগাতে একটা দোকান থেকে ইঁদুরও কিনে আনে বিনয়েন্দ্র। কিন্তু গবেষণাগারে ঢোকার মাত্র 5 দিনের মাথায়, অর্থাৎ 1933 সালের 12 জুলাই তারিখে হঠাৎ করে গায়েব হয়ে যায় ডাক্তার তারানাথ ভট্টাচার্য এবং বিনয়েন্দ্র। হাসপাতাল কর্তৃপক্ষ টেরও পায় না।
যে তাদের গবেষণাগার থেকে চুরি হয়ে গেছে পৃথিবীর প্রথম বায়ো ওয়েপন তৈরির রসদ। তবে সেই বায়ো ওয়েপন দিয়ে অমরেন্দ্রকে হত্যা করার পর কিভাবে ধরা পড়লো তারানাথ এবং বিনয়েন্দ্র, আর শেষমেশ তাদের সঙ্গে কি বা হলো, ভিডিও শেষ অধ্যায়ে জেনে নেব সেই গল্পটাই। 1933 সালের 12 জুলাই মুম্বাই থেকে প্লেগের ব্যাকটেরিয়া চুরি করে সোজা কলকাতায় পৌঁছলো তারানাথ এবং বিনয়েন্দ্র। এরপর 4 মাস ধরে সেই ব্যাকটেরিয়াকে রীতিমতো খাতির যত্নে লালন করলো ডাক্তার তারানাথ। আর তারপর 1933 সালের নভেম্বরে অমরেন্দ্র কলকাতায় আসছে শুনেই একজন ভাড়াটে খুনি ফিট করলো বিনয়েন্দ্র। 26শে নভেম্বর সকাল থেকেই হাওড়া স্টেশনে অপেক্ষা করছিল সেই খুনি। তবে এই খুনি যাতে অমরেন্দ্রকে সঠিকভাবে চিনতে পারে তাই বিনয়েন্দ্র হাজির ছিল হাওড়ায়। খুনিকে আগে থেকেই বলা ছিল বিনয়েন্দ্র হাওড়া স্টেশনে যে পেটাই চেহারা ছেলের সঙ্গে কথা বলবে সেই অমরেন্দ্র। দুই সৎ ভাইয়ের এই কথোপকথনটাই ছিল খুনিকে অ্যাক্টিভ করার কোড ল্যাঙ্গুয়েজ। তরল ভরে আগে ভাগেই মার্ডার ওয়েপন রেডি রেখেছিল তারানাথ। 26শে নভেম্বর দুপুরে ভাড়াটে খুনি নিজের প্রফেশনালিজমের পরিচয় দিল। সঠিক সময়ে সঠিক মানুষের হাতে ওই ইঞ্জেকশনটা গুঁজে দিয়েই সে হাওড়া স্টেশনের জনসমুদ্রে মিশে গেল। কিন্তু 4 ডিসেম্বর অমরেন্দ্র মারা যাওয়ার পর ব্লাড রিপোর্টটা হাতে আসতেই চমকে গেল ডাক্তার এবং পুলিশ। বনমালা এবং অমরেন্দ্রর বাদবাকি বন্ধুদের বয়ান অনুযায়ী স্পষ্ট বোঝা গেল কেউ অমরেন্দ্রের শরীরে ইচ্ছেকৃত প্লেগের ব্যাকটেরিয়া প্রবেশ করিয়েছে। ফলে তোলপাড় পড়ে গেল মিডিয়ায়। জোর কদমে শুরু হলো পুলিশি তদন্ত। বনমালা এবং অমরেন্দ্রর বাদবাকি বন্ধুরা সেদিন হাওড়া স্টেশনে বিনয়েন্দ্রের উপস্থিতি এবং তার ভূমিকা নিয়ে জানাতেই পুলিশ তলে তলে বিনয়েন্দ্রের গতিবিধি পর্যবেক্ষণ করা শুরু করে। বিনয়েন্দ্র যেহেতু প্রতিপত্তিশালী ছিল তাই প্রাথমিক পর্যায়ে অফিসাররা সমস্ত তথ্য প্রমাণ জোগাড় না করে বিনয়েন্দ্রকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু ধীরে ধীরে বিনয়েন্দ্র পাণ্ডের ভ্রমণের কাগজপত্র, মুম্বাইয়ের হোটেলের বিল, সেই হোটেলের রেজিস্ট্রারে বিনয়েন্দ্রের নিজের হাতে লেখা নাম ঠিকানা, হাফকিনে পাঠানো তারানাথের চিঠি, আর্থা রোড হাসপাতালে পাঠানো বিনয়েন্দ্রর বার্তা এবং সর্বোপরি বিনয়েন্দ্র যে দোকান থেকে ইঁদুর কিনেছিল সেই দোকানের রসিদ সবটা জোগাড় করে ফেলে পুলিশ। অমরেন্দ্র খুন হওয়ার 3 মাস পর সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে 1934 সালের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয় তারানাথ ভট্টাচার্য এবং বিনয়েন্দ্র পাণ্ডেকে। এরপর আদালতের বিচারে প্রমাণিত হয় বিনয়েন্দ্র পাণ্ডে এবং ডাক্তার তারানাথ ভট্টাচার্য মিলেই অমরেন্দ্র পাণ্ডেকে খুন করার ষড়যন্ত্র করেছিল এবং ওরা দুজনে মিলেই এক ভাড়াটে খুনি নিয়োগ করেছিল। এই অপরাধের শাস্তিস্বরূপ বিনয়েন্দ্র এবং তারানাথকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। তবে 1936 সালের জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টে দায়ের করা আবেদনের পর তাদের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে নেমে আসে। অমরেন্দ্র খুনের সঙ্গে জড়িয়ে থাকার দায়ে যে আরো 2জন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়, প্রমাণের অভাবে তারা বেকসুর খালাস পেয়ে যায়। তৎকালীন কলকাতা আদালতের বিচারপতি এই খুন নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, শহর কলকাতার বুকে ঘটা এই খুনের ঘটনা গোটা বিশ্বের অপরাধের ইতিহাসে নজিরবিহীন। সত্যি নজিরবিহীনভাবেই অমরেন্দ্রকে খুন করেছিল তারানাথ এবং বিনয়েন্দ্র মিলে। ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে পৃথিবীর বুকে বায়ো ওয়েপনের ব্যবহার হতো। সে সময় আসিরিয়ানরা নিজেদের শত্রুদের মারতে এক ধরনের ছত্রাকের জীবাণু ব্যবহার করত। তবে আধুনিকতার ইতিহাস বলছে শহর কলকাতার বুকে অমরেন্দ্র পাণ্ডের খুনই ছিল ল্যাবরেটরিতে কালচার করে বানানো পৃথিবীর প্রথম বায়ো ওয়েপন দিয়ে খুন। তাহলে বুঝতেই পারছেন লোকে কেন আগে বলতো যে বাঙালি আজ যা ভাবে গোটা বিশ্ব তা ভাবে আগামী কাল। তবে সেই সময় এই খুন খারাপির পদ্ধতি নিয়ে বাঙালি যে বেশি দূর ভাবেনি সেটাই মঙ্গল, নয়তো আজ আর দেখতে হতো না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। দেখতে দেখতে এই বছরটাও শেষের দিকে চলে এলো। এই শেষ কটা দিন সকলে খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন, আনন্দ করুন। নমস্কার।